जय हिंद बंधुरा वेलकम टू आवर चैनल जीएस मास्टर क्लास। और आज के আমরা নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল এসএসসি যে গ্রুপ সি এন্ড ডি মক টেস্ট। তো মক টেস্ট নম্বর 11 অর্থাৎ 11, ঠিক আছে, সেরা 45টি প্রশ্ন উত্তর। তো অলরেডি আমরা মক টেস্ট 1 থেকে 10 পর্যন্ত এই চ্যানেলটির মধ্যে আপলোড করে দিয়েছি, ঠিক আছে। গ্রুপ সি এন্ড ডি যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টে আপলোড দেওয়া আছে, তো সেটি দেখে না থাকলে প্রথমে সেটি অবশ্যই দেখে রাখবে এবং তারপরে এই মক টেস্ট নাম্বার 11টা দেখবে, ঠিক আছে। তো অলরেডি এই যে মক টেস্টগুলো বানানো হচ্ছে, এগুলো প্রত্যেকটি প্রশ্ন যেটা আছে পিওয়াইকিউ অর্থাৎ বিভিন্ন পরীক্ষায় আসা যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিশেষ করে গ্রুপ সি এবং ডি এর জন্য বাছাই করা প্রশ্ন। তো তোমরা দেখলেই সেটা বুঝতে পারবে, ঠিক আছে। তো ভিডিওটা দেখার আগে বলে রাখি যে যদি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে প্রথমেই চলে আসি আমরা সেকশন। তাহলে সেকশন 1-এ এখানে দেখা যাচ্ছে যে জিকে টোটাল কোশ্চেন হচ্ছে 15টি। তাহলে টোটাল 3টে সেকশন থাকবে, সেকশন 1, সেকশন 2, সেকশন 3, ঠিক আছে। তাহলে জিকে, ইংলিশ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 15টি করে প্রশ্ন, সেরা 45টি প্রশ্ন উত্তর, ঠিক আছে। তাহলে চলে আসে প্রথম প্রশ্ন দিকে, ঠিক আছে। তাহলে এখানে প্রথম প্রশ্ন বলা আছে যে মিলিন্দ পনহো। তাহলে এই যে মিলিন্দ পনহো কার লেখা, ঠিক আছে। তাহলে মিলিন্দ পনহো কার লেখা, 4টে অপশন দেওয়া আছে, নাগসেন, বসুমিত্র, নাগার্জুন, অশ্বঘোষ। এটি আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউবিসি মেন্স 2014-তে এসছে, ঠিক আছে। তাহলে এই যে মিলিন্দ পনহো, এই মিলিন্দ পনহো কার লেখা যদি বলে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি নাগসেন, সঠিক উত্তর নাগসেন, ঠিক আছে। তাহলে একটু বলে রাখি এই যে মিলিন্দ পনহো যেটা আছে সেটা হচ্ছে নাগসেন ও গ্রিক রাজা মিনান্দারের কথোপকথন, ঠিক আছে। গ্রিক রাজা মিনান্দার ও নাগসেনের কথোপকথন, ঠিক আছে। তাহলে গ্রিক রাজা মিনান্দার ও নাগসেনের কথোপকথন বর্ণিত আছে এই গ্রন্থে। তাহলে এই গ্রন্থটির লেখক হচ্ছে কে নাগসেন। এরপরে 2 নম্বর প্রশ্ন বলা আছে যে হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে। হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে সম্পর্কযুক্ত, 4টা অপশন দেওয়া আছে, রোপার, কোটডিজি, লোথাল, কালিবঙ্গান, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে লোথাল, ঠিক আছে, সঠিক উত্তর লোথাল। তাহলে কি হবে না, এই লোথাল যেটা আছে সেটা হচ্ছে কোথায়, গুজরাটে অবস্থিত। তাহলে এই হরপ্পা একটু বলে রাখি যে হরপ্পা সভ্যতা সম্পর্কে বা হরপ্পা সভ্যতা বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের একটি ডেসক্রিপটিভ ক্লাস, তারপর তার সাথে সাথে 2টি এমসিকিউ প্র্যাকটিস ক্লাস অলরেডি এই চ্যানেলটাতে হিস্ট্রি সেকশন আপলোড করা আছে, তো সেটি দেখে না থাকলে অবশ্যই দেখে রাখবে। তাছাড়া যে ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে অবশ্যই দিয়ে দেবো, সেখান থেকেও দেখতে পারো, ঠিক আছে। এছাড়া মক টেস্টগুলির যে লিঙ্ক আছে সেটাও ডিসক্রিপশন থাকবে, সে চাইলে সেখান থেকেও দেখতে পারবে, ঠিক আছে। এরপরে 3 নম্বর প্রশ্ন বলা আছে যে লুনি নদীর উৎপত্তি কোথায়, ঠিক আছে। তাহলে অরিজিন অফ লুনি রিভার, ঠিক আছে। তাহলে এই যে লুনি নদী আছে এই লুনি নদীর উৎপত্তি কোথায়, 4টে অপশন আছে, সাতপুরা, আরাবল্লী, সিন্ধু, হিমাচল। এটিও এসছে ডাব্লিউবিসি মেন 2017। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি আরাবল্লী পর্বত, ঠিক আছে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি আরাবল্লী পর্বত। এরপরে 4 নম্বর প্রশ্ন বলা আছে যে সিয়াচেন হিমাবহ নিম্নলিখিত কোন পর্বতশ্রেণীতে অবস্থিত। নামটা মনে রাখবে, সিয়াচেন হিমাবহ অর্থাৎ গ্লেসিয়ার, ঠিক আছে, গ্লেসিয়ার। তাহলে সিয়াচেন হিমাবহ বা গ্লেসিয়ার নিম্নলিখিত কোন পর্বতশ্রেণীতে অবস্থিত, 4টে অপশন আছে, জাস্কার, কারাকোরাম, শিবালিক, তিরপাঞ্চাল। তাহলে সঠিক উত্তর কি হবে? কারাকোরাম, সঠিক উত্তর হয়ে যাচ্ছে কারাকোরাম, ঠিক আছে। এই সিয়াচেন যেটা হচ্ছে এই সিয়াচেনকে বলা হয় কি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হিমাবহ, মনে রাখবে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হিমাবহের নাম হচ্ছে সিয়াচেন, হিমাবহ সিয়াচেন, ঠিক আছে। এরপরে আসছি 5 নম্বর প্রশ্ন বলা আছে যে ভারতে এক নাগরিকত্বের ধারণাটি নেওয়া হয়েছিল। তাহলে এই যে এক নাগরিকত্ব যেটাকে আমরা বলি কি সিঙ্গেল সিটিজেনশিপ, ঠিক আছে, সিঙ্গেল সিটিজেনশিপ। তাহলে এই যে সিঙ্গেল সিটিজেনশিপের ধারণা, এই কনসেপ্টটি নেওয়া হয়েছিল কোথা থেকে? ইংল্যান্ড থেকে, আমেরিকা থেকে, কানাডা থেকে, ফ্রান্স থেকে। তাহলে 4টে অপশন দেওয়া আছে, এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি ইংল্যান্ড থেকে। তাহলে সিঙ্গেল সিটিজেনশিপের যে কনসেপ্ট বা ধারণা এটা নেওয়া হয়েছিল কোথা থেকে? ইংল্যান্ড থেকে, ঠিক আছে। এরপরে আসছি 6 নম্বর প্রশ্ন।
এই 6 নম্বর প্রশ্ন বলা আছে কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় প্রদান করেছিল, কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় প্রদান করেছিল যে সংসদ ভারতীয় সংবিধানের মূল কাঠামো পরিবর্তন করতে পারবে না। তাহলে একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে বলা আছে যে কি কোন মামলায় এই যে সুপ্রিম কোর্ট রায় প্রদান করেছিল যে সংসদ অর্থাৎ পার্লামেন্ট ভারতীয় সংবিধানের যে মূল স্ট্রাকচার যেটা আছে, মূল স্ট্রাকচার বা বেসিক স্ট্রাকচারটাকে চেঞ্জ করতে পারবে না। অ্যামেন্ডমেন্ট বা সংশোধন তো করতে পারবে, কিন্তু সংবিধানের যে বেসিক স্ট্রাকচার সেই বেসিক স্ট্রাকচারকে চেঞ্জ করতে পারবে না, যেটাকে আমরা বলি কি বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন, সেটাকে চেঞ্জ করতে পারবে না। এটাকে কোন মামলায় বলা হয়েছিল? তাহলে এটা বলা হয়েছিল কি 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কেশবানন্দ ভারতী মামলা। ঠিক আছে, কেশবানন্দ ভারতী মামলা। এটা 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 হয়েছিল 1973। ঠিক আছে, 1973। তাহলে এই কেশবানন্দ ভারতী মামলায় বলা হয় যে সংসদ অর্থাৎ পার্লামেন্ট ভারতীয় সংবিধানের মূল কাঠামো অর্থাৎ যেটাকে আমরা বলি বেসিক স্ট্রাকচার, সেই বেসিক স্ট্রাকচারকে চেঞ্জ করতে পারবে না। অ্যামেন্ডমেন্ট তো করতে পারবে কিন্তু বেসিক স্ট্রাকচারকে চেঞ্জ করতে পারবে না। এটি এসছে পিএসসি মিসলেনিয়াস 2004 সালে। 7 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। তাহলে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে প্রথম মহিলা সভাপতি ভারতীয় কোনো জায়গায় মেনশন নেই কিন্তু, ঠিক আছে, ভারতীয় বললে তার উত্তর আলাদা হতো। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন, প্রথম ভারতীয় মহিলা সভাপতি। ঠিক আছে, এটা কমেন্টে জানায়, তোমরা এটা অবশ্যই কমেন্টে জানাবে যে জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে হবে? অ্যানি বেসান্ত। ঠিক আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অ্যানি বেসান্ত। ঠিক আছে, এটা হচ্ছে WBCS পিলি 2015। 8 নম্বর প্রশ্ন দিয়ে যায়। 8 নম্বর প্রশ্ন বলা আছে যে তিলাইয়া বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা তিলাইয়া বাঁধের কথা বলা আছে, কোন নদীর ওপর অবস্থিত? চারটি অপশন দেওয়া আছে, দামোদর, বরাকর, পাঞ্চায়েত, কাসাই। এটা বরাকর হবে, কার হবে না? বরাকর। আর এটা হচ্ছে WBCS মেন্স 2019। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি বরাকর। যদিও এই বরাকর যেটা আছে এটা DBC অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন প্রজেক্টেরই অন্তর্গত, কিন্তু এই তিলাইয়া বাঁধ যেটা আছে অ্যাকচুয়ালি বরাকর নদীর ওপর অবস্থিত। ঠিক আছে, 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন বলা আছে যে ভারতের প্রথম মেট্রো রেল কলকাতায় কোন বছর শুরু হয়? তাহলে ভারতে যে মেট্রো রেল পরিষেবা শুরু হয় তো সেটা কলকাতায় শুরু হয়, কিন্তু কোন বছর শুরু হয়? ঠিক আছে, তাহলে 4টে অপশন দেওয়া আছে, 1988, 1996, 1992, 1994। এটি হচ্ছে WBCS পিলি 2006। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি 1984। সঠিক উত্তর হচ্ছে 1984। ঠিক আছে, এরপরে যেটা আছে 10 নম্বর বলছে যে রাওলাট আইন বা রাওলাট অ্যাক্ট কবে পাস হয়? রাওলাট আইন বা রাওলাট অ্যাক্ট কবে পাস হয়? 1917, 1919, 1921, 1923। WBCS পিলি 2019। ঠিক আছে, সঠিক উত্তর কী হবে? 1919। আচ্ছা, কার নেতৃত্বে এটি পাস হয়? তাহলে সিডনি রাওলাট। ঠিক আছে, তার নাম অনুসারে এটি হয় রাওলাট অ্যাক্ট। ঠিক আছে, তাহলে এই যে অ্যাক্টটা, এটা একটা নাম হয়েছিল, সেটা হচ্ছে কি অ্যানার্কিয়াল ঠিক আছে, অ্যানার্কিয়াল অ্যান্ড রেভলিউশনারি ক্রাইম অ্যাক্ট। রেভলিউশনারি ক্রাইম অ্যাক্ট। ঠিক আছে, এই নামেই হয়েছিল, রাওলাট আইন পাস হয়। ঠিক আছে, তাহলে 11 নম্বর প্রশ্ন। এই 11 নম্বর প্রশ্ন বলা আছে যে সিকিম ভারতের ফুল ফ্লেজ বা পূর্ণাঙ্গ রাজ্য ঘোষিত হয় কবে? 4টে অপশন দেওয়া আছে, 1985, 1965, 1975 আর 1875। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে WBCS পিলি 2014। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কবে? 1975। ঠিক আছে, 1975 সঠিক উত্তর 1975। এরপরে 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন বলা আছে যে ভারত সরকারের সর্বোচ্চ লিগাল অফিসার হলেন। তাহলে ভারত সরকারের সর্বোচ্চ লিগাল অফিসারের কথা বলা হচ্ছে। তাহলে এই যে লিগাল অফিসার তাহলে কে ছিলেন? আইনমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ, অ্যাটর্নি জেনারেল, কেউ নন। রেল গ্রুপ ডি 2012। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অ্যাটর্নি জেনারেল। সঠিক উত্তর হয়ে যাবে অ্যাটর্নি জেনারেল। তারপরে 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে অ্যামিবার গমন অঙ্গ হলো। ঠিক আছে, এই যে অ্যামিবা, তাহলে অ্যামিবার গমন অঙ্গের নাম হলো, এটি আসছে পিএসসি মিসলেনিয়াস 2013। ঠিক আছে,
সিলিয়া, ফ্ল্যাজেলা, প্যারাপোডিয়া বা সিউডোপোডিয়া বা ক্ষণপদ। তাহলে আমরা জানি কি অ্যামিবার গমন অঙ্গ হচ্ছে কি সিউডোপোডিয়া বা ক্ষণপদ, সিউডোপোডিয়া বা ক্ষণপদ। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। তারপরে আবার আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে যে সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়। তাহলে ডেপথ অফ সি যেটাকে আমরা বলছি, তাহলে সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়। এখানে যেটা চারটে দেওয়া আছে অপশান, ওডোমিটার তো হবে না, কারণ এটা তো ডিস্টেন্স মাপার জন্য ইউজ হয়, ক্রোনোমিটার টাইম, আর গ্যালোমিটার তো এটা তো ফিজিক্সে চলে গেলাম। তো এক্ষেত্রে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে কি ফ্যাথোমিটার। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি ফ্যাথোমিটার, WBPSI পিলি 2018। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে কি ফ্যাথোমিটার। 15 নম্বর প্রশ্ন বলা আছে যে গান্ধী অ্যান্ড স্ট্যালিন বইটির লেখককে। তাহলে গান্ধী অ্যান্ড স্ট্যালিন বইটির লেখককে, মোস্ট ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসা প্রশ্ন, পিএসসি মিসলেনিয়াস 2010। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি লুইস ফিশার। ঠিক আছে, এই বইটিতে মহাত্মা গান্ধী অ্যান্ড স্ট্যালিনের জীবনাদর্শ তুলে ধরা হয়েছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে গান্ধী অ্যান্ড স্ট্যালিন এই বইটির লেখক হচ্ছে লুইস ফিশার। তাহলে এক্ষেত্রে আমরা টোটাল যে জিকে বা জিএস পোর্শনে যেটা টোটাল 15টি প্রশ্ন সেটা কমপ্লিট করলাম। তো তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে অ্যান্সার। ঠিক আছে, তাহলে তাছাড়া তোমরা প্রত্যেকে জানাবে যে টোটাল যে 45টা প্রশ্ন আছে ভিডিওটা শেষ করার পর তোমাদের স্কোর কত হচ্ছে বা কে কতটি পারলে 45টি প্রশ্নের মধ্যে, তো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, যে আউট অফ 45 তোমাদের স্কোর কত হচ্ছে। ঠিক আছে, এরপরে আসছি ইংলিশ সেকশনে। ঠিক আছে, তাহলে এই যে ইংলিশ সেকশনে এখানেও টোটাল থাকবে 15টি প্রশ্ন, এখানেও টোটাল থাকবে কত 15টি প্রশ্ন। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই পরপর। তাহলে প্রথমে যেটা দেওয়া আছে চুজ দ্য সিনোনিম অফ এমিনেন্ট। তাহলে আচ্ছা, সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ। ঠিক আছে, তাহলে এই যে সমার্থক শব্দ সিনোনিম করার আগে সব থেকে প্রথমে আমাদের জানতে হবে যে সিনোনিমটা দেওয়া আছে সেটার মিনিং কি। তাহলে আমরা প্রথমে জেনে নিই ইমিনেন্ট মানে কি। তাহলে ইমিনেন্ট মানে হচ্ছে ডিস্টিংগুইশ বা ওয়েল নোন। ঠিক আছে, ডিস্টিংগুইশড বা ওয়েল নোন। ঠিক আছে, ডিস্টিংগুইশ বা ওয়েল নোন অর্থাৎ খুবই পরিচিত, খুবই সুপরিচিত, তাকে আমরা বলছি কি ইমিনেন্ট। তাহলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা কি হবে, এখান থেকে অপশান দেখে বুঝতে পারছো তোমরা, সেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি ফেমাস। সঠিক উত্তর হয়ে যাচ্ছে ফেমাস। ঠিক আছে, এরপর আসছি 2 নম্বর প্রশ্ন বলা আছে যে চুজ দ্য সিনোনিম অফ ভিজিল্যান্ট। তাহলে চুজ দ্য সিনোনিম অফ ভিজিল্যান্ট। তাহলে প্রথমে আমাদের যেটা জানতে হবে যে ভিজিল্যান্ট, এই ভিজিল্যান্টের মিনিং কি। তাহলে ভিজিল্যান্ট মানে হচ্ছে অ্যালার্ট থাকা, অ্যালার্ট বা অ্যাটেন্টিভ টু অ্যাভয়েড প্রবলেম। ঠিক আছে, অর ডেঞ্জার। তাহলে এক কথায় যদি বলি তাহলে হবে কি অ্যাটেন্টিভ বা অ্যালার্ট। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে 4টি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর পাচ্ছি, কেয়ারলেস তো হবে না, স্লিপি হবে না, অ্যাডেল হবে না, তাহলে হবে কি অ্যালার্ট হয়ে যাবে। ঠিক আছে, অ্যালার্ট। তাহলে ভিজিল্যান্ট মানে হচ্ছে সতর্ক থাকা বা অ্যাটেন্টিভ থাকা, কি প্রবলেম বা ডেঞ্জার থেকে সতর্ক থাকার জন্য। ঠিক আছে, তাই এক কথায় হবে সতর্ক। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অ্যালার্ট। ঠিক আছে, এরপরে আসছি এক্ষেত্রে আছে চুজ দ্য অ্যান্টোনিয়াম অফ ম্যালিভোলেন্ট। ঠিক আছে, তাহলে এটা আমাদের জানতে হবে অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ বলেছি। ঠিক আছে, বিপরীত শব্দ বলেছি। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে। তাহলে প্রথমে আমরা জেনে নিই ম্যালিভোলেন্ট মানে কি। তাহলে এই যে ম্যালিভোলেন্ট যেটা আছে এটা মানেই হচ্ছে হ্যাভিং অর শোয়িং উইশ টু, আচ্ছা এটা সিম্পল যদি বলি তাহলে উইশ টু হার্ম আদার্স, মানে অন্যকে ক্ষতি করার যে চেষ্টা সেটাকে বলা হয় কি ম্যালিভোলেন্ট, ঠিক আছে। তাহলে উইশ টু হার্ম আদার্স। তাহলে এক্ষেত্রে আমরা দেখে নিই 4টি অপশন কী হবে। অ্যান্টোনিয়াম জিজ্ঞাসা করছে, উইকড তো হবে না, সিনোনিম ক্রুয়েল এটাও হবে না, ম্যালিসিয়াস সেটাও হবে না, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি কাইন্ড অর্থাৎ দয়ালু। আর এক্ষেত্রে যেটা ম্যালিভোলেন্টের মিনিং হচ্ছে উইশ টু হার্ম আদার্স, অন্যকে ক্ষতি করার চেষ্টা, সেটাকে হয়ে যাচ্ছে কি বা অন্যকে ক্ষতি করা, অন্যকে খারাপ করা, এরকম মানে হয়ে যাচ্ছে ম্যালিভোলেন্টের। তো সেক্ষেত্রে অ্যান্টোনিয়াম অর্থাৎ বিপরীত শব্দ হয়ে যাচ্ছে কাইন্ড। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন দিকে আসছি। 4 নম্বর প্রশ্ন আবার বলেছে অ্যান্টোনিয়াম জিজ্ঞাসা করেছে অর্থাৎ বিপরীতাত্মক শব্দ। এখানে বলেছে সেন্সিওর। তাহলে প্রথমে আমাদের জানতে হবে সেন্সিওর মানে কি। ঠিক আছে, তাহলে সেন্সিওর মানে হচ্ছে ক্রিটিসাইজ করা। সেন্সিওর মানে হচ্ছে কি ক্রিটিসাইজ। আরেকটা হয় কি স্ট্রং ডিসঅ্যাপ্রুভাল, ঠিক আছে, স্ট্রং ডিসঅ্যাপ্রুভাল। তাহলে সেন্সিওর মানে হচ্ছে ক্রিটিসাইজ করা, আর সেন্সিওর মানে হয় স্ট্রং ডিসঅ্যাপ্রুভাল। তাহলে এক্ষেত্রে যেটা বিপরীত শব্দ সেটা কি হবে, ক্রিটিসাইজ তো হবেই না।
ঠিক আছে, কন্ডেম হবে না, ব্লেমও হবে না, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি প্রেজ। বাকি তিনটে যেটা আছে সিনোনিম হচ্ছে, এক্ষেত্রে যেটা প্রেজ বা প্রশংসা করা সেটা হয়ে যাচ্ছে কি তার অপোজিট অর্থাৎ অ্যান্টোনিয়াম। 5 নম্বর প্রশ্ন দিকে আসছি। 5 নম্বর প্রশ্ন বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলা আছে যে উই মাস্ট অ্যাভয়েড ড্যাশ দ্য রুলস অফ দ্য ইনস্টিটিউশন। ঠিক আছে, উই মাস্ট অ্যাভয়েড ড্যাশ দ্য রুলস ইনস্টিটিউশন। 4টে অপশন দেওয়া আছে, উইথ, বাই, টু, অন। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি বাই। ঠিক আছে, একটু মনে রাখবে যে অ্যাভয়েড বাই, অ্যাভয়েড বাই মানেই হচ্ছে ওবে বা ফলো দ্য রুলস, টু ফলো দ্য রুলস, টু ফলো দ্য রুলস। ঠিক আছে, অর্থাৎ নিয়ম পালন করা। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে যেটা বলা আছে যে উই মাস্ট অ্যাভয়েড বাই, আমাদের অবশ্যই পালন করতে হবে দ্য রুলস অফ দ্য ইনস্টিটিউশন, ওই ইনস্টিটিউশনের নিয়মাবলী। ঠিক আছে, তাহলে অ্যাভয়েড বাই যখন ইউজ হয় তার মানে হচ্ছে ওবে করা, মান্য করা বা নিয়ম ফলো করা। ঠিক আছে, ফলো দ্য রুলস। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পেলাম অ্যাভয়েডের সাথে বাই ইউজ হচ্ছে। ঠিক আছে, 6 নম্বর, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে কি, সঠিক উত্তর হয়ে যাচ্ছে বাই। 7 নম্বর প্রশ্ন, আচ্ছা এটা 5 নম্বর প্রশ্ন ছিল, এরপরে আসছে 6 নম্বর প্রশ্ন। তাহলে এই 6 নম্বর প্রশ্নতে বলা আছে আবার এসে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলা আছে কি যে দ্য ম্যানেজার ওয়াজ অ্যানয়েড ড্যাশ হিজ অ্যাসিস্ট্যান্টস নেগলিজেন্স। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কি হবে? 4টে অপশন দেওয়া আছে, উইথ, অ্যাট, অন, ওভার। তাহলে সঠিক উত্তর কি হবে? তাহলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি উইথ। ঠিক আছে, উইথ সঠিক উত্তর হচ্ছে, সেটা হচ্ছে কি উইথ। তাহলে একটু বলে রাখি এক্ষেত্রে যে অ্যানয়েডের সাথে উইথ হবে যখন সেটা কোনো পার্সনকে বোঝাবে। ঠিক আছে, কোনো পার্সনকে বোঝাবে। আর অ্যানয়েডের সাথে অ্যাট ইউজ হবে যখন সেটা কোনো সিচুয়েশন বা কোনো থিংকে বোঝাবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কোনো পার্সন হিজ অ্যাসিস্ট্যান্স কোনো একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে ইউজ হবে কি অ্যানয়েডের সাথে উইথ, অ্যানয়েডের সাথে উইথ। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে যে অ্যানয়েড যখন উইথ ইউজ হচ্ছে তখন কোনো পার্সনকে ডিনোট হবে, আর অ্যানয়েডের সাথে অ্যাট হলে সেটা কোনো সিচুয়েশন, ঠিক আছে, কোনো সিচুয়েশন বোঝাবে বা কোনো থিং এরকম কিছু বোঝাবে। ঠিক আছে, তাহলে 6 নম্বর প্রশ্ন যেটা সঠিক উত্তর সেটা দেখলাম কি উইথ। 7 নম্বর প্রশ্ন দিকে আসছি। 7 নম্বর প্রশ্ন বলা আছে স্পট দ্য এরর। ঠিক আছে, তাহলে এখানে 4টা অপশন দেওয়া আছে এ বি সি ডি, দেখে নিচ্ছি। দ্য সিনারি অফ কাশ্মীর আর ভেরি চার্মিং ইন স্প্রিং। অপশন ডি আছে নো এরর। তাহলে সঠিক উত্তর কি হবে? অর্থাৎ সঠিক উত্তর ইন দ্য সেন্স কি যে পার্টে ভুল আছে সেটা বার করা, সেটাকে সঠিক উত্তর বলছি আমি। তাহলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে কি অপশন বি পার্টে ভুল আছে। কারণ কি এখানে যেটা আর দেওয়া আছে আর, তাহলে আর হবে না, আর এর পরিবর্তে হবে কি ইজ। কারণ কি, কারণ হচ্ছে এই যে সিনারি যেটা আছে এই সিনারি হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। সিনারি হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন অলওয়েজ ফলোজ সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার ভার্ব, আর এখানে ইউজ আছে আর। ঠিক আছে, তাহলে আর এর বদলে যেটা হবে সেটা কি ইজ হবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পেলাম কি অপশন বি পার্টে ভুল আছে। ঠিক আছে, অপশন বি পার্টে ভুল আছে। এরপরে আসছি 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন বলা আছে স্পট দ্য এরর। এক্ষেত্রে বলা আছে সি ওয়াজ নোয়িং, অপশন বিতে আছে দ্যাট হার ফ্রেন্ডস উড অ্যারাইভ লেট। অপশন সি আছে ইয়েট সি ওয়েটেড ফর দেম প্যাশেন্টলি। অপশন ডি নো এরর। তাহলে এক্ষেত্রে যেটা কোন পার্টে ভুল আছে? তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে নোয়িং যেটা আছে এই নোয়িং হবে না, কারণ হচ্ছে নো হচ্ছে কি নো, ফিল, হ্যাঁ এগুলা হচ্ছে সব হচ্ছে স্ট্যাটিভ ভার্ব। মনে রাখবে এগুলা হচ্ছে সব স্ট্যাটিভ ভার্ব। তাহলে এগুলি জেনারেলি পার্টিসিপেল যে আইএনজি ফর্মে আসে না। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে কি এই ওয়াজটা হবে না, এক্ষেত্রে হয়ে যাবে সি নিউ। এটা ভি2 ফর্মে অলরেডি নিয়ে আসা হলো। তাহলে এক্ষেত্রে নোয়িং যেটা আছে স্ট্যাটিভ ভার্ব হিসাবে ইউজ হয়েছে, তাহলে এক্ষেত্রে নোয়িং হবে না। তো এক্ষেত্রে নোয়িং যেটা আছে সেটাকে পাস্ট টেন্সে নিয়ে আসলাম, যেহেতু সেন্টেন্সটা পাস্টে আছে। তাহলে হবে সি নিউ দ্যাট হার ফ্রেন্ডস উড অ্যারাইভ লেট ইয়েট সি ওয়েটেড ফর দেম পেশেন্টলি। এক্ষেত্রে হয়ে যাবে নো এরর। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে নোয়িং যেটা আছে সেটা নোয়িংটা হবে না, সেজন্য এটা হবে কি অপশন এ, অর্থাৎ এই এ পার্টেই ভুল আছে। ঠিক আছে, এরপর আসছি 9 নম্বর প্রশ্ন বলা আছে যে চেঞ্জ দ্য ভয়েস। 9 নম্বর পার্টে বলা আছে চেঞ্জ দ্য ভয়েস। তাহলে এখানে বলা আছে যে হোয়াই ডিড হি রাইট সাচ এ লং লেটার। ঠিক আছে, হোয়াই ডিড হি রাইট সাচ এ লং লেটার। তাহলে অ্যান্সার কি হবে? এক্ষেত্রে আমরা 4টে অপশন যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে ডিড লাগানো আছে, এখানে হ্যাড লাগানো আছে, তো দুটি অপশন তো এমনি বাদ যাচ্ছে। ঠিক আছে,
তাহলে এই দুটি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি ওয়াই ওয়াস। কারণ কি হোয়াই এর পর যেটা আছে WH ওয়ার্ডের পর ভার্ব আসবে, তো সেক্ষেত্রে একটা অপশানই দেওয়া আছে, সেটা হচ্ছে হোয়াই ওয়াজ সাচ এ লং লেটার রিটেন বাই হিম। তাহলে অপশান এ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এরপর আসছি 10 নম্বর। 10 নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ এক কথায় প্রকাশ। ঠিক আছে, 10 নম্বর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তাহলে এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমরা দেখে নেব। এ পার্সন হু ক্যান নট স্লিপ ইজিলি তাকে আমরা কি বলি? এ পার্সন হু ক্যান নট স্লিপ ইজিলি তাকে আমরা কি বলি? এর 4টা অপশন দেওয়া আছে, ইনসোম্যানিয়াক, সোমনাম্বুলিস্ট, আর তারপর আছে ডরমেন্ট, আর অপশন ডি যেটা দেওয়া আছে, অপশন ডি দেওয়া আছে হিপনোটিস্ট। তাহলে সঠিক উত্তর কি হবে? তোমরা অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে 4টা পার্টের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি ইনসোম্যানিয়াক, ইনসোমনিয়াক। ঠিক আছে, ইনসোমনিয়াক। আচ্ছা, সোমনাম্বুলিস্ট কি? এটা হচ্ছে কি এটা সোমনাম্বুলিস্টটা কি হবে? তাহলে সোমনাম্বুলিস্টটা যেটা হয়ে যাবে সেটা হচ্ছে স্লিপ ওয়াকার। ঠিক আছে, যারা ঘুমন্ত অবস্থায় হাঁটে তাদের বলা হয়। ঠিক আছে, ডরমেন্ট মানে কি ইনঅ্যাক্টিভ, যেটাকে আমরা বলি কি বাংলায় বলি সুপ্ত অবস্থা, যেটা আমরা বারবার জিওগ্রাফিতে ইউজ করি যে ডরমেন্ট ভলক্যানো। আর হিপনোটাইজড মানে হচ্ছে কি ওয়ান হু হিপনোটাইজ, তাকে আমরা বলি হিপনোটিস্ট। তাহলে এক্ষেত্রে হয়ে যাচ্ছে কি সঠিক উত্তর অপশন এ। এরপরে আসছি 11 নম্বর প্রশ্ন। এখানে বলা আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এখানে বলা আছে ফিয়ার অফ ডার্কনেস। ঠিক আছে, ফিয়ার অফ ডার্কনেস। তাহলে 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? অপশন এ দেওয়া আছে ক্লস্ট্রোফোবিয়া, অপশন বি আছে অ্যাগোরাফোবিয়া, অপশন সি আছে অ্যাক্রোফোবিয়া, অপশন ডি আছে নিক্টোফোবিয়া। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কি হবে? প্রথমে আমরা দেখে নিই সঠিক উত্তরটা। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি নিক্টোফোবিয়া। ঠিক আছে, এই যে নিক্টোফোবিয়া যেটা আছে, ঠিক আছে, এই নিক্টোফোবিয়া যেটা আছে এটা নকট্রাল থেকে এসছে, নকট্রাল। ঠিক আছে, নকট্রাল মানে হচ্ছে নাইট, নকট্রাল মানে হচ্ছে রুট ওয়ার্ড, নকট্রাল মানে হচ্ছে নাইট, যেটাকে আমরা বলি নাইটেই আমরা দেখতে পাই ডার্কনেস। তাহলে সেক্ষেত্রে হয়ে যাচ্ছে কি ডার্কনেস। ঠিক আছে, অ্যাক্রোফোবিয়া কি? তাহলে অ্যাক্রোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ হাইট, অ্যাক্রোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ হাইট, অ্যাগোরাফোবিয়া হচ্ছে ফিয়ার অফ পাবলিক প্লেস, ফিয়ার অফ পাবলিক প্লেস, আবার ওপেন স্পেসও বলা হয়। ঠিক আছে, আর ক্লোস্ট্রোফোবিয়া আছে ফিয়ার অফ ইনক্লোজড স্পেস। ঠিক আছে, তাহলে ফিয়ার অফ ইনক্লোজড স্পেস। তাহলে 4টে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি নিক্টোফোবিয়া। 12 নম্বর প্রশ্ন। তাহলে 12 নম্বর প্রশ্ন বলা আছে আইডেন্টিফাই দ্য কারেক্ট ইডিয়ম। মনে রাখবে, আইডেন্টিফাই দ্য কারেক্ট ইডিয়ম টু বার্ন দ্য মিডনাইট ওয়েল, টু বার্ন দ্য মিডনাইট ওয়েল। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হবে সেটা কি হবে? অপশান সি টু স্টাডি অর ওয়ার্ক লেট ইনটু দ্য নাইট। ঠিক আছে, রাত পর্যন্ত যে কাজ করা বা পড়াশোনা করা, সেটার জন্য যেটা ইডিয়ম ইউজ হচ্ছে সেটা হচ্ছে টু বার্ন দ্য মিডনাইট ওয়েল। ঠিক আছে, এরপর আসছি 13 নম্বর। 13 নম্বর বলা আছে আইডেন্টিফাই দ্য কারেক্ট ইডিয়ম আওয়ার এ ব্লেসিং ইন ডিসগাইজ, এ ব্লেসিং ইন ডিসগাইজ। ঠিক আছে, তাহলে এটার যেটা সঠিক উত্তর হবে সেটা কি হবে? সামথিং গুড, সামথিং ঠিক আছে, সামথিং গুড দ্যাট ইনিশিয়ালি সিমস ব্যাড, মানে যেটা প্রথমে খারাপ বলে মনে হচ্ছিল কিন্তু পরবর্তীকালে সেটাকে কি ভালো ভালো বলে মানে ভালো বলে প্রমাণিত হয়েছে, এরকম কিছু। তো সেটাকে আমরা বলছি কি এ ব্লেসিং ইন ডিসগাইজ, মানে প্রথমে খারাপ বলে মনে হলো পরে সেটি ভালো হয়েছে, সেটাকে আমরা বলছি সামথিং গুড দ্যাট ইনিশিয়ালি সিমস ব্যাড। তাহলে সেটার জন্য ইউজ হচ্ছে কি এ ব্লেসিং ইন ডিসগাইজ। ঠিক আছে, 14 নম্বর আসছি। 14 নম্বর বলা আছে চেঞ্জ দ্য ন্যারেশন। 14 নম্বর বলা আছে কি চেঞ্জ দ্য ন্যারেশন। তাহলে এটা কি হবে? সি আস্কড হোয়াই ডিড ইউ গো দেয়ার ইয়েস্টারডে, বলা আছে কি সি আস্কড হোয়াই ডিড ইউ গো দেয়ার ইয়েস্টারডে। তাহলে এটার যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি অপশন বি, সি আস্কড হোয়াই আই ওয়েন্ট দেয়ার দ্য ডে বিফোর। ঠিক আছে, সি আস্কড হোয়াই আই ওয়েন্ট দেয়ার দ্য ডে বিফোর। ঠিক আছে, এরপরে 15 নম্বর প্রশ্ন। তাহলে এই 15 নম্বর প্রশ্ন যেটা আছে আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং, সেটা আছে কি ইমপ্রেস। তাহলে প্রথমে আমরা জেনারেলি ইমপ্রেস মানে কি? ইমপ্রেস মানে হচ্ছে টু মেক সামওয়ান ফিল অকওয়ার্ড, মানে ফিল অকওয়ার্ড। ঠিক আছে, অকওয়ার্ড ফিল করে সেটাকে আমরা বলছি কি ইমপ্রেস। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে?
তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কি অপশন বি, অপশন বি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা মনে রাখবো যে এই যে ইমব্রেস EMBA এতদূর পর্যন্ত চারটে অপশানে ঠিক আছে, বাকিটা তো ভুল আছে। তো আমরা মনে রাখবো যে RASS যেখানে থাকবে সেটাই হয়ে যাবে সঠিক উত্তর। R মিডিল থাকবে A এবং তার সাথে S, ঠিক আছে, সেটা হয়ে যাবে কি ইমব্রেসের সঠিক স্পেলিং। এরপরে আসছি, তাহলে টোটাল 15টি প্রশ্ন ইংলিশেরও কমপ্লিট করলাম। ঠিক আছে, এরপরে আসছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পার্টি। তো তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বারবার দেখলে আমাদের না মানে খুব একটা না পড়লেও সেটা বারবার যদি দেখা হয় তাহলে অবশ্যই আমাদের মনে থাকবে। ওখানে যেহেতু অপশান দেওয়া থাকবে তো সেই অপশানের বেসিসে অ্যান্সার করা যাবে। ঠিক আছে, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আছে সেটা সম্পূর্ণ দেখবে। তাহলে প্রথম প্রশ্ন দেওয়া আছে যে সম্প্রতি কোন দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান অফিসার অব দ্য অর্ডার অব দ্য স্টার সম্মানে সম্মানিত হলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এটা মনে রাখবে অফিসার অব দ্য অর্ডার অব দ্য স্টার। ঠিক আছে, অফিসার অব দ্য অর্ডার অব দ্য স্টার সম্মানে সম্মানিত হলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তাহলে চারটা অপশন দেওয়া আছে, সৌদি আরব, ঘানা, রাশিয়া, মালয়েশিয়া। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি ঘানা। ঠিক আছে, এরপরে 2 নম্বর প্রশ্ন বলা আছে যে বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন। এক্ষেত্রে বলা আছে যে বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন। চারটে অপশন দেওয়া আছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? রিসেন্ট হয়েছে ভূষণ রামকৃষ্ণন গাভাই, অপশন এ। ঠিক আছে, অপশন এ ভূষণ রামকৃষ্ণন গাভাই। এরপরে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সেবি, এখানে বলা আছে সেবি এর এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন। তাহলে সেবি যেটা আছে, হ্যাঁ, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তাহলে এই সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া যেটা আছে এর এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কে? তাহলে চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি সুনীল জয়বন্ত কদম। ঠিক আছে, তাহলে অপশন এ। 4 নম্বর প্রশ্ন বলা আছে যে প্রথম ভারতীয় অভিনেত্রী হিসাবে হলিউড ওয়াক অফ ফেম স্টার, এটা মনে রাখবে, হলিউড ওয়াক অফ ফেম স্টার হিসাবে সম্মানিত হবেন কে? চারটা অপশন আছে, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাডুকোন, অনন্যা পান্ডে। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে দীপিকা পাডুকোন। ঠিক আছে, এরপর আসছি 5 নম্বর প্রশ্ন বলা আছে যে কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হলেন জেনিফার গার্লিংস সাইমন্স। ঠিক আছে, তাহলে বলা আছে কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন জেনিফার গার্লিংস সাইমন্স? আর্জেন্টিনা, রাশিয়া, বলিভিয়া, সুরিনাম। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি সুরিনাম। ঠিক আছে, এরপরে আসছি 6 নম্বর প্রশ্ন। তাহলে এই যে 6 নম্বর প্রশ্ন বলা আছে যে ওয়ার্ল্ড বক্সিং কাপ WBC, ঠিক আছে, ওয়ার্ল্ড বক্সিং কাপ 2025-এ ভারত মোট কয়টি পদক জিতেছে? তাহলে ওয়ার্ল্ড বক্সিং কাপ 2025-এ ভারত মোট কয়টি পদক জিতেছে? চারটে অপশন দেওয়া আছে, চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা হবে কি 11টি। ঠিক আছে, এরপরে আসছি 7 নম্বর প্রশ্ন বলা আছে যে প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে 3টি ফরম্যাটে সেঞ্চুরি করলেন। তারা প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেট অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেটে 3টি ফরম্যাটেই, টেস্ট, ODI এবং T20, 3টি ফরম্যাটেই সেঞ্চুরি করলেন কে? তাহলে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি স্মৃতি মান্দানা। ঠিক আছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে স্মৃতি মান্দানা। এরপর আসছি 8 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে সরকারি চাকরিতে মহিলাদের জন্য 35% অর্থাৎ 35% সংরক্ষণ ঘোষণা করলো কোন রাজ্য? ঠিক আছে, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বিহার। ঠিক আছে, এরপরে আসছি 9 নম্বর প্রশ্ন বলা আছে যে ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সমুদ্র মহড়া পরিচালিত হচ্ছে কোথায়? তাহলে ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক, ঠিক আছে, সমুদ্র মহড়া পরিচালিত হচ্ছে কোথায়? তাহলে সেটা হয়ে যাবে কি সঠিক উত্তর হয়ে যাচ্ছে চেন্নাই। সঠিক উত্তর হয়ে যাচ্ছে চেন্নাই। ঠিক আছে, 10 নম্বর
10 নম্বর বলছে সম্প্রতি প্রকাশিত ফিফা র্যাঙ্কিং, এটা মনে রাখবে, সম্প্রতি প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত? ঠিক আছে, সম্প্রতি প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি 133। ঠিক আছে, এরপর আসছি 11 নম্বর। 11 নম্বর বলেছে সম্প্রতি ইউনেস্কো হেরিটেজ মর্যাদা পাওয়া খেমের রক টর্চার সাইট কোথায় অবস্থিত? ঠিক আছে, তার 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কম্বোডিয়া। সঠিক উত্তর কম্বোডিয়া। ঠিক আছে, এরপরে 12 নম্বর। 12 নম্বর বলছে যে রেলওয়ে প্রোটেকশন ফোর্স আরপিএফ, মনে রাখবে রেলওয়ে প্রোটেকশন ফোর্স যেটাকে আমরা বলছি আরপিএফ এ প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে? তাহলে এক্ষেত্রে নিযুক্ত হবে, ঠিক আছে, বা হলেন কে? রেলওয়ে প্রোটেকশন ফোর্স আরপিএফ এ প্রথম মহিলা ডাইরেক্টর জেনারেল হলেন কে বা হিসাবে নিযুক্ত হলেন কে? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন ডি সোনালী মিশ্রা। অপশন ডি সোনালী মিশ্রা। ঠিক আছে, এরপরে আসছি 13 নম্বর। 13 নম্বর বলা আছে যে কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত হলেন অসীম কুমার ঘোষ? কোন রাজ্যের নতুন রাজ্যপাল, ঠিক আছে, রাজ্যপাল হিসাবে নিযুক্ত হলেন অসীম কুমার ঘোষ? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? হরিয়ানা। সঠিক উত্তর হরিয়ানা। ঠিক আছে, 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন বলা আছে ড্রর 1, নামটা মনে রাখবে, ড্রর 1 নামে অ্যাডভান্স কমিউনিকেশন স্যাটেলাইট এসইএস অ্যাডভান্স কমিউনিকেশন স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করলো কোন দেশ? তাহলে ড্রর 1 নামে অ্যাডভান্স কমিউনিকেশন স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করলো কোন দেশ? 4টে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হবে কি? ইসরায়েল। ঠিক আছে, সঠিক উত্তর ইসরায়েল, অপশন ডি। আচ্ছা, 15 নম্বর প্রশ্ন বলা আছে ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন। ঠিক আছে, ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন। 4টে অপশন দেওয়া আছে দ্রৌপদী মুর্মু, জগদীপ ধনখড়, সিপি রাধাকৃষ্ণন, অমিত শাহ। এই তো কিছুদিন আগে নিযুক্ত হয়েছে সিপি রাধাকৃষ্ণন। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম এক্ষেত্রে টোটাল যেটা 45টা প্রশ্ন আছে, এই 45টা প্রশ্ন আমরা কমপ্লিট করলাম। ঠিক আছে, তো তোমরা অবশ্যই জানাবে যে তোমাদের স্কোর কত হচ্ছে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবে। ঠিক আছে, এই যে কারেন্ট অ্যাফেয়ার্স পার্টটা আছে এটা বারবার দেখার পরেই আমাদের মনে থাকবে, তো একবার না হলেও সেটা ভিডিওটি দুবার দেখবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবে। ঠিক আছে, তো এখানে আমরা সমাপ্ত করছি এবং পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো আমরা। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, এক্ষেত্রে আমাদের উৎসাহ বাড়বে। ঠিক আছে, তো আর কিছু না বলে এখানে শেষ করছি। জয় হিন্দ।